জিআই ট্র্যাকের উপরে সেই আজকে সেটা হেমাটেমিসিস এবং ম্যালিনাটা নিয়ে আজকে আলোচনা করব। হোয়াট ইজ হেমাটেমিসিস? ডেফিনেশনে দেখো, হেমাটেমিসিস কাকে বলছে? হেমাটেমিসিস মেন usually from the esophagus, stomach or duodenum. তাহলে আমাদের জিআই ট্র্যাকের মধ্যে ইসোফেগাস একটা পার্ট, তারপরে স্টমাক অথবা ডিওডেনাম, এই তিনটা অর্গান থেকে যদি ব্লাড ভমিটিং দেখা যায়, এটা আপার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়। এটা হচ্ছে আপার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, আর একটা হচ্ছে লোয়ার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। আপার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকের মধ্যে মাউথ ক্যাভিটি, তারপরে হচ্ছে ইসোফেগাস, তারপরে হচ্ছে স্টমাক, তারপরে ডিওডেনাম, লিভার, স্প্লিন, এটসেট্রা। এবারে তার মধ্যে ডিওডেনামের পার্টের পর ইন্টেস্টাইন পার্ট শুরু হচ্ছে, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এই বিভিন্ন পার্টগুলোর মধ্যে এটা হেমাটেমিসিস যে রোগটা সৃষ্টি হয়, কিছু বলবে? হেমাটেমিসিস যে রোগটা হয় তার মধ্যে ভমিটিং অফ ব্লাড ফ্রম আপার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, আপার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে থেকে বিশেষ করে ইসোফেগাস, বা ওটাকে বাংলায় সম্ভবত গ্রাসনালী বলা হয়, আর স্টমাক মানে পাকস্থলী, জিওডেনাম, এই পার্টটা থেকে যদি ব্লাড একটা পেশেন্টের ভমিটিং এর মাধ্যম দিয়ে দেখা যায়, দ্যাট ইজ কল্ড হেমাটেমিসিস। HAMATEMEMESIS, হেমাটেমিসিস। ক্লিয়ার? তাকে আরো ভালো করে যদি একটু ডেসক্রিপশন করা যায়, ডেসক্রিপশনে বলা হচ্ছে কি না, ব্লাড মে বি ব্রাইট রেড। আমি বুঝবো কি করে যে হেমাটেমিসিসটা এটা স্টমাক বা ইসোফেগাস বা ডিওডেনাম পার্ট থেকে যে এসছে, তার আমরা ক্যারেক্টারটা বুঝবো কি করে? সব সময় তো আমরা পেশেন্টকে বলবো, চেম্বারে ঢুকে গেলে দাও 200, 400, 500 টাকা ভিজিট দিয়ে দাও, দিলে আমরা এবারে কালচার করতে পাঠিয়ে দেওয়া হবে ফুল কালচারের জন্য। কিন্তু আমরা এই যে পড়াশোনা করছি বা করানো হচ্ছে, এখানে আমাদের কিছু সাইন সিমটম গুলোকে মনে রাখতে হবে, এবং তার জন্য বলছে কি ব্লাড মে বি ব্রাইট রেড, ফ্রেশ ব্লিডিং, এবং খুব দগদগে লাল যদি পাওয়া যায়, ডার্ক ব্রাউন or coffee ground appearance, partly digested blood। যেহেতু জিআই ট্র্যাক্ট থেকে হচ্ছে, বিশেষ করে স্টমাক রিলেটেড পার্ট, তাহলে স্টমাকেই তো আমরা যে খাদ্যটা গ্রহণ করছি, খাদ্যটা গিয়ে প্রথম পার্ট হচ্ছে ইসোফেগাসের মধ্য দিয়ে স্টমাকে গিয়ে সেটা প্রথম জমা হচ্ছে, সেখান থেকে ডাইজেস্ট হয়ে ডিওডেনামের পার্ট হয়ে তারপর আস্তে 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 করে ওটা ইন্টেস্টাইন পার্ট গুলোর মাধ্যম দিয়ে অ্যানাস অব্দি ওটা বেরায়। ঠিক আছে? এই জায়গায় যদি ব্রাইট রেড বা ফ্রেশ ব্লিডিং পাওয়া যায়, এত ডার্ক ব্রাউন মানে কি ঘোলাটে বাদামি বর্ণের, তোমার কফি গ্রাউন্ড বলছে কি কফির মতো কিছুটা যদি পাওয়া যায়, এবং যে ব্লাডটা বেরোবে সেই ব্লাডের মধ্যে কিছু যে ফুড পার্টিকেল থাকে, যে খাদ্য কণা, ছোট ছোট ভাঙা ভাঙা খাদ্য কণা তার মধ্যে থাকবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট আউট।
তিন নম্বরে বলা হচ্ছে কি, ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি ইন সিভিয়ার কেসেস। তোমাকে কিন্তু সচেতন করিয়ে দেওয়া হচ্ছে যে এখানে যে ইমার্জেন্সি অনেক সময় আসতে পারে। হ্যাঁ, তার জন্য ওই জায়গাটা পেশেন্টকে যতটা সম্ভব তাড়াতাড়ি, হ্যাঁ, এক্সপার্ট মেডিকেল পার্সনের কাছে রেফার করা অথবা নিজেকে স্যাঙ্গুইন হয়ে ওষুধ অ্যাপ্লাই করা। এবারে চলে আসবো কজে। পেপটিক আলসার ডিজিজটা থাকবে। নাম্বার 2 গ্যাস্ট্রাইটিস থাকবে। নাম্বার 3 ইসোফেজিয়াল ভেরিসেস এটা থাকবে। 4 নম্বর হচ্ছে লিভার সিরোসিস উইথ টোটাল হাইপারটেনশন থাকবে। লিভার যেহেতু লিভারটা রিলেটেড, হ্যাঁ, এই মিউট করো সুপ্রিয়া নাকি, লিভার সিরোসিস থাকবে উইথ টোটাল হাইপারটেনশন। যেহেতু ওখানে লিভারের মধ্যে, হ্যাঁ, যে পোর্টাল ভেনটা প্রমিনেন্ট লিভারের মধ্যে, তার জন্য ওখানে লিভার যেহেতু সিরোসিস যদি হয়, অর্থাৎ সেখানে ধরে নিবে ওখানকার পোর্টাল ভেন টোটালি ড্যামেজ হয়ে গেছে। বুঝতে পারছো তো? 5 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক ইনসার। অনেক সময় স্টমাক, হ্যাঁ, গ্যাস্ট্রা কথাটা থেকে এসছে স্টমাক। স্টমাকে রিজনে যদি ক্যান্সার থাকে তাহলে সেখান থেকেও আসতে পারে। হ্যাঁ, মেলোডি অর মিসেস টিয়ার, ড্রাগ ইনডিউসড আলসার, এলএসডি, অ্যাসপিরিন, স্টেরয়েড ইত্যাদি জাতীয় খাবার, হ্যাঁ, বা ওষুধ, হ্যাঁ, যেগুলো খুব পেন কিলার টাইপের, হাই অ্যান্টিবায়োটিক এবং হাই অ্যান্টাসিড গ্রুপের এইরকম যদি কোনো মেডিসিন, হ্যাঁ, দীর্ঘদিন ধরে খায়, সেখান থেকে হতে পারে। 8 নম্বরে বলা হচ্ছে কি অ্যালকোহল অ্যাবিউস। অ্যালকোহল অ্যাবিউস বলতে কি, যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল খেয়ে অভ্যস্ত। 9 বলা হচ্ছে ব্লাড ক্লটিং ডিজঅর্ডার। অনেক সময় থোকা ক্লটেড ব্লাড, হ্যাঁ, একবারে জমাট বাঁধা ব্লাড অনেক সময়, হ্যাঁ, ওটা আউটলেট হয়। ক্লিনিক্যালি আমরা কি ফিচার পাবো, ক্লিনিক্যালি কি ফিচার লক্ষণগুলো পাবো? নাম্বার 1 ভমিটিং ব্লাড, বমি হবে, তার সঙ্গে ব্লাড থাকবে। 2 নম্বরে বলা হচ্ছে নোসিয়া, হ্যাঁ, বমি ভাব। 3 নম্বরে বলা হচ্ছে অ্যাবডোমিনাল পেন, পেটে একটা পেন ফিল করবে পেশেন্ট। 4 বলা হচ্ছে উইকনেস, দুর্বলতা থাকবে। তারপরে হচ্ছে ডিজিনেস, হ্যাঁ, অর্থাৎ এত অন্ধকারাচ্ছন্ন, যেন চোখে কিছু দেখতে পাচ্ছে না, অন্ধকার দেখছে, হ্যাঁ, এইরকম। ভ্যালর খুব যেন কি হচ্ছে, ওই বিবর্ণ দেখতে, আস্তে আস্তে করে ব্লাডটা যেহেতু হচ্ছে, তো তা ফ্যাকাশে বর্ণ, বাংলায় বলা হবে ফ্যাকাশে বর্ণ। হ্যাঁ, র্যাপিড পালস, আর পালস বিটটা ধরে দেখবে পালস বিট হচ্ছে বটে, কিন্তু খুব র্যাপিড, শ্বাসকষ্টর দিকে এগিয়ে যাচ্ছে, অ্যাসফাক্সিয়া যেটাকে বলা হচ্ছে। হ্যাঁ, লো ব্লাড প্রেসার, কিন্তু ব্লাড প্রেসার খুব লো, ঠিক আছে, যেটা তার বয়স অনুযায়ী, হাইট এবং ওয়েট অনুযায়ী যতটা থাকার কথা তার থেকে কম থাকবে। শক ইন সিভিয়ার ব্লিডিং, অনেক সময় ব্লিডিং হতে হতে সে অচৈতন্য হয়ে পড়বে, চেতনা হারিয়ে ফেলবে, ঠিক আছে। প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন, প্যাথোলজিক্যাল কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার আমরা যে স্যাঙ্গুইন হতে গেলে তাকে কিছু ইনভেস্টিগেশন, তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি বুঝতে পারবো? আলসারেশন ইন স্টমাক অর ডিওডেনাম, স্টমাক পার্ট অথবা তার পরবর্তী পার্টটা হচ্ছে ডিওডেনাম পার্ট। ডিওডেনাম পার্টে অথবা স্টমাক পার্টে
আলসার ফর্ম করা শুরু হয়েছে। তারপরে ইরোশন অফ গ্যাস্ট্রিক মিউকাস, মিউকাস মানে স্টোমাকের মিউকাস গুলো, ডিওডেনাম পার্টের মিউকাস গুলো ঝলসে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ডাইলেটেড ইসোফেজিয়াল ভেন্স, দেখবে ইসোফেগাস ভেনের মধ্যে ওটা ডাইলেটেড হয়েছে। তারপরে হচ্ছে ইনফ্লামেশন অফ গ্যাস্ট্রিক লাইনিং, পাকস্থলীর যে চতুর্দিকে ইনার পার্ট, তার ভিতরের যে পার্ট গুলো যেমন ঝোল হচ্ছে, ঠিক আছে। এরপরে কি দেখা যাবে না, এনিমিয়া ডিউ টু ব্লাড লস। অনেক সময় ধরে বা দীর্ঘদিন ধরে এটা যদি হয়, তার রক্তহীনতা এসে যাবে, হিমোগ্লোবিন পার্ট আস্তে আস্তে করে কমে যাবে। ইনভেস্টিগেশন কি করতে বলবে পেশেন্টকে, কিছু তোমার স্যাঙ্গুইন হওয়ার জন্য এগুলো লক্ষণ থেকে তোমাকে একটা 50%, 60% কি 70-80% পর্যন্ত তুমি স্যাঙ্গুইন করবে। কিন্তু তুমি স্যাঙ্গুইন তুমি ট্রিটমেন্ট শুরু করলে, কিন্তু পেশেন্টকে তুমি একটু বলে দিবে এই টেস্ট গুলো তাকে করিয়ে আনার জন্য। প্রথমে বলা হচ্ছে সিবিসি, হিমোগ্লোবিন লেভেলকে বেস করে সিবিসি করিয়ে আনতে বলতে হবে। কমপ্লিট ব্লাড কাউন্ট, তার মধ্যে যা যা কিছু আছে ব্লাডের সেগুলাকে একটু টেস্ট করাতে হবে। হ্যাঁ, হিমোগ্লোবিন তো অবশ্যই থাকে, ঠিক আছে, ডব্লিউবিসি, হ্যাঁ, তারপরে হচ্ছে আরবিসি, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট, হ্যাঁ, এগুলো অবশ্যই থাকতে হবে। তারপরে কি 2 নম্বরে বলা হচ্ছে পায়খানাটা ব্লাড স্টুল অকাল্ট ব্লাড টেস্ট, পায়খানায় কোনো রক্ত আছে কিনা সেটাকে টেস্ট করার জন্য পাঠাতে হবে। 3 নম্বর আপার জিআই, হ্যাঁ, এন্ডোস্কোপি। তোমার পাকস্থলীর উপরের ভাগের অংশটা, হ্যাঁ, নাভির উপরের দিকে অংশটা, হ্যাঁ, যেটা আমাদের পাকস্থলী মানে স্টোমাক পার্ট, ডিওডেনাম পার্ট পর্যন্ত, ওটা এন্ডোস্কোপি করে ফটো করে দেখতে হবে। লিভার ফাংশন টেস্ট, লিভারের অবস্থাটা কেমন আছে সেটাকে জন্য এলএফটি করতে বলা হবে। এল ফর লিভার, এফ ফর ফাংশন, টি ফর টেস্ট, এলএফটি সংক্ষেপে বলা হয় এলএফটি। তারপরে হচ্ছে কোয়াগুলেশন প্রোফাইল, হ্যাঁ, ব্লাডটা যদি আমরা ওষুধ দেওয়া হয়, ব্লাডটা কোয়াগুলেট হবে কিনা, জমাট বাঁধবে কিনা, হ্যাঁ, তা না হলে কত বড় ক্ষত হয়েছে কি ব্যাপার তার উপরে ডিপেন্ড করে হয়তো দেখা গেল ব্লাড ক্লটিং হচ্ছে না, তুমি ট্রিটমেন্ট করছো, ওষুধ দিয়ে যাচ্ছ, ব্লাডটা কোয়াগুলেট হচ্ছে না, তাহলে ব্লাড যদি জমাট না বাঁধে তাহলে সেখানে কিন্তু সমস্যা হবে, পেশেন্ট আরো সিভিয়ার হবে, লাস্টে হার্ট ফেল করে মারা যাবে, ঠিক আছে। তার জন্য এই সমস্ত দিককে লক্ষ্য রাখতে হবে। ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপটা অবশ্যই করে নিতে হবে, কেননা ইমার্জেন্সি যদি ব্লাড লাগে তখন ব্লাড গ্রুপিং, হ্যাঁ, ক্রস ম্যাচিং, হ্যাঁ, এগুলো দেখে নিতে হবে। এটা গেল আমাদের হেমাটোমেসিস পার্ট, অর্থাৎ ব্লাড উইথ ব্লাড ভমিটিং উইথ ফ্রম জিআই ট্রাক্ট, ব্লাড ভমিটিং ফ্রম জিআই ট্রাক্ট, এটাকে বলা হচ্ছে কি হেমাটোমেসিস। কিন্তু হোয়াট ইজ ম্যালিনা? ম্যালিনা MA, হ্যাঁ, LAENA, অনেক সময় লেখাও হয় MELENA, ওটা দেখে নেবে ডিকশনারিতে কেমন বানানটা আছে, একটু দেখে নিবে। হোয়াট ইজ ম্যালিনা? ম্যালিনা কাকে বলছে না, ম্যালিনা ইজ দা passage of black, tarry, foul smelling stool due to digested blood in the gastrointestinal tract. GI tract থেকে যদি GI ট্র্যাক্টের মধ্যে লোয়ার পার্ট হচ্ছে অ্যানাস পার্ট, ঠিক আছে, লোয়ার পার্ট হচ্ছে অ্যানাস পার্ট, অর্থাৎ ওটা লার্জ ইন্টেস্টাইনাল পার্ট হচ্ছে অ্যানাস পার্ট।
এই অ্যানাস পার্ট অর্থাৎ ইন্টেস্টাইনাল পার্ট থেকে যদি স্টুলে পায়খানার সঙ্গে কি হয়, ডাইজেস্টেড কিছু ফুড পার্টিকেলসও থাকবে, তার সঙ্গে ব্লাডও থাকবে, যদি থাকে, এবং সেই পায়খানাটা কালচে ধরনের হবে এবং অনেক সময় খয়েরি বর্ণ হতে পারে, অথবা খুব দুর্গন্ধ যুক্ত পায়খানাটা এবং কালচে বর্ণের পায়খানা যদি হয়, দ্যাট ইজ ম্যালিনা। ক্লিয়ার? সেটাকে আরো ক্লিয়ার আউট করার জন্য কি হচ্ছে না, ডেসক্রিপশনে বলা হচ্ছে ইন্ডিকেটস ব্লিডিং ইউজুয়ালি ফ্রম দি আপার জিআই ট্র্যাক্ট। আপার জিআই ট্র্যাক্ট থেকে যদি ব্লিডিংটা আমরা পাই, তাহলে ইন্ডিকেট ব্লিডিং ইউজুয়ালি ফ্রম দি আপার জিআই ট্র্যাক্ট। আপার জিআই ট্র্যাক্ট কেন বলবো? ইন্ডিকেটস ব্লিডিং ইউজুয়ালি ফ্রম দি, ও আচ্ছা, অনেক সময় জিআই ট্র্যাকের মতো ভমিটিং যেখানে হচ্ছে, আপার জিআই ট্র্যাকের থেকে যে ভমিটিংটা হয় তারই মতো অনেক সময় কালারটা ওইভাবে ডগডগে লাল থাকবে, কিন্তু ব্লাড বিকামস ব্লাক আফটার ডাইজেশন বাই ইন্টেস্টাইনাল এনজাইম। কিন্তু ব্লাডটা কিন্তু এখানে ম্যালিনার ক্ষেত্রে ওটা বেরোবে, পায়খানা দিয়ে ওটাকে ব্লাডটা বেরোবে, ইন্টেস্টাইনাল এনজাইমের মাধ্যম দিয়ে ওটাকে বেরোবে, এবং তাতে কালচে ধরনের ব্লাডটা থাকবে। এবারে হচ্ছে কি কজেস। কজেস কি কি কারণে হতে পারে? 1 নম্বর, হেমাটেমেসিসের মতো পেপটিক আলসার থাকবে, গ্যাস্ট্রিক ইরোশন থাকবে। গ্যাস্ট্রিক মানে স্টমাক যদি ক্যান্সার বা আলসার ফর্ম হয়ে যায়, ইসোফেগাস ভেরিকেজ যদি থাকে, অনেক সময় ইসোফেগাস গ্রাস নালী যেটাকে বলা হচ্ছে, সেই গ্রাস নালীতে যদি অনেক সময় ক্ষত থাকে, গ্যাস্ট্রিক কার্সিনোমা পাকস্থলীতে যদি ক্যান্সার ইন্ডিকেট হয়, ইন্টেস্টাইনাল ব্লিডিং, যদি ক্ষুদ্রান্তে ব্লিডিং ধরা পড়ে, সোয়ালোয়েড ব্লাড ফ্রম নোজ ব্লিড, অনেক সময় ঢোক গিলতে গিয়ে অনেক সময় নাক দিয়ে রক্ত বেরিয়ে আসবে, ঠিক আছে, কোনো খাদ্য গিলতে গিয়ে ওটা নাক দিয়েও অনেক সময় নোজ ব্লিড হতে পারে। আবার ড্রাগ ইনডিউসড ব্লিডিং, আবার কোনো খাদ্য খাওয়া হচ্ছে বা কোনো মেডিসিন ইত্যাদি খাওয়া হচ্ছে, তার সঙ্গে ওইটা ওই মেডিসিন সহ ব্লিডিং বেরিয়ে আসতে পারে, আবার থেকেও হতে পারে, আবার ব্লিডিং যুক্ত কোনো মেডিসিন খাওয়া থেকেও হতে পারে। তারপরে হচ্ছে কি টাইফয়েড আলসারেশন। টাইফয়েড যুক্ত রোগী যদি আলসার থাকে, টাইফয়েডে ভোগা রোগীর যদি আলসার ফর্ম থাকে, সেখান থেকেও এটা কারণের মধ্যে। এতগুলো কারণ আমরা পেলাম, তার মধ্যে কোনো না কোনো একটা কারণ তোমাকে কিন্তু খুঁজে একটু স্যাঙ্গুইল হওয়ার চেষ্টা করতে হবে পেশেন্ট বা পেশেন্ট পার্টির কাছ থেকে। এবারে হচ্ছে চলে আসবো ম্যালিনার পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার, তার লক্ষণগুলো কি কি বৈশিষ্ট্যগুলো আমরা পাবো। 1 নম্বর হচ্ছে ব্ল্যাক ট্যারি স্টুল, পায়খানা অনেক সময় একটু কালচে বর্ণের অথবা ট্যারি কালার, অনেক সময় খৈরা কালার বলে না, যদি স্টুল থাকে, সেটা একটা ফিচার্স হিসাবে আমরা পাবো। উইকনেস তো থাকবেই, ফ্যাটিগুই, একটু খুব ক্লান্ত ভাব, দুর্বলতা ভাব, ডিজিনেস,
হ্যাঁ, যেন খুব অন্ধকারাচ্ছন্ন, চোখে যেন কিছুই দেখতে পাচ্ছে না, অন্ধকার অন্ধকার ভাব। অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, হ্যাঁ, পেটে অনেক সময় অস্বস্তি ভাব, দ্যাট ইজ ডিসকমফোর্ট। আর কি, হ্যাঁ, পেলনেস, বিবর্ণ ভাব, আস্তে আস্তে করে পেলনেসের দিকে চলে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে বর্ণ হয়ে যাচ্ছে। ট্রাকিকার্ডিয়া, এতে কি হবে, আস্তে আস্তে করে দুর্বলতার দিকে যতই এগোবে তত কিন্তু তার ট্রাকিকার্ডিয়া বেড়ে যাবে, অর্থাৎ হার্টের দুর্বলতা এসে যাবে। ঠিক আছে। ব্রিথলেসনেস, হ্যাঁ, শ্বাসকষ্ট ভাব ইন সিভিয়ার এনিমিয়া, যখন হ্যাঁ ওটা 8.5, 9.5 বা 7.5 এইরকম হিমোগ্লোবিন পার্টটা যখন চলে আসবে নর্মাল, আমাদের যেখানে 13.14.5 থাকার কথা, 5-6 যখন হিমোগ্লোবিনটা কমে যাবে তখন অনেক সময় দেখা যাবে হ্যাঁ তার শ্বাসকষ্ট ভাব এসে যাচ্ছে। প্যাথোলজিক্যাল কিছু ইন্ডিকেশন তোমাকে কিন্তু পেশেন্টকে দিতে হবে, পেতে হবে নিজেকে। ইন্টারনাল জিআই ব্লিডিং, ইন্টারনালি ব্লিডিং হয়েছে, তার জন্য পায়খানা দিয়ে রক্তটা পাওয়া যাচ্ছে। নাম্বার 2, গ্যাস্ট্রিক ও ডিওডোনাল আলসার, এই হিস্ট্রি ছিল কিনা বা আগে কোনো রিপোর্ট ছিল কিনা সেগুলা নিজেকে দেখে একটু সাঙ্গুইন হতে হবে বা হিস্ট্রি নিয়ে জানতে হবে। এনিমিয়া তো থাকবে, হ্যাঁ, আর ইন্টেস্টাইনাল মিউকাস, হ্যাঁ, ড্যামেজ, ইন্টেস্টাইনে মিউকাস গুলো খুব ঝলসে যাবে। আর পোর্টাল হাইপারটেনশন, যেহেতু হার্টের একটু উইকনেস ভাব এসে যাচ্ছে তখন পোর্টাল হাইপারটেনশন, এটা হার্টের একটা ডিজিজ পার্ট। ঠিক আছে, এবারে আমি চলে আসব কমন একটা ম্যানেজমেন্ট, হ্যাঁ, কমন ম্যানেজমেন্ট ইন কেস অফ হেমাটোমেসিস অ্যান্ড ম্যালিনা। এটা হেমাটোমেসিসে যেমন থাকবে ব্লাড ভমিটিং ক্ষেত্রে, তেমনি হ্যাঁ ম্যালিনাতে অর্থাৎ পায়খানার সঙ্গে রক্ত পড়া, হ্যাঁ, ব্লিডিং পার রেকটাম ফ্রম লোয়ার ইন্টেস্টাইনাল পার্ট থাকে, সেখানে কিন্তু আমরা এই দুটোর ক্ষেত্রে একটা কমন আমরা কি ম্যানেজমেন্ট পাবো। কমন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইমার্জেন্সি তোমাকে একটা ম্যানেজমেন্ট অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সেই ইমার্জেন্সি ম্যানেজমেন্টটার মধ্যে দরকার হলে পেশেন্টকে বেশিক্ষণ আটকে রাখবে না, নিজের কাছে যদি ব্লাড দেওয়ার কোনো সিস্টেম থাকে বা তার শ্বাসকষ্ট এসে গেলে তাকে অক্সিজেন দেওয়ার সিস্টেম যদি থাকে তাহলে তুমি রাখতে পারো। তোমার যদি ছোটখাটো হলেও একটা নার্সিং হোমের মতো সিস্টেম থাকে তাহলে তুমি করতে পারো, কি পলিক্লিনিক যদিও থাকে করতে পারো। সেখানে না হলে পেশেন্টকে যতটা তোমার ওষুধ দেওয়ার কথা দিয়ে হ্যাঁ অ্যাডভাইস হসপিটালাইজেশন অর্থাৎ হসপিটাল অ্যাডমিশনের জন্য অ্যাডভাইস দিয়ে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, মনিটর পালস অ্যান্ড ব্লাড প্রেসার। অনেক সময় ব্লাড মানে পালস বিট র্যাপিড হবে কিন্তু খুব উইক, বুঝতে পারছো তো, ঘন ঘন দিচ্ছে কিন্তু উইক, আর ব্লাড প্রেসারটা লো থাকবে। আইভি ফ্লুইড দরকার হলে পেশেন্ট যদি তোমার উপরে ভরসা থাকে তোমায় আইভি ইন্ট্রাভেনাস হ্যাঁ স্যালাইনের ব্যবস্থা দিতে হবে, পেশেন্ট যাতে দুর্বল না হয়। ব্লাড ট্রান্সফিউশন ইফ সিভিয়ার কেসের ক্ষেত্রে ব্লাড টেস্ট করে, গ্রুপ টেস্ট করে ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে। অক্সিজেন থেরাপি অবশ্যই থাকবে। স্টপ ওরাল ফিডিং টেম্পোরারিলি, মুখ দিয়ে বেশি খাওয়ানো যাবে না পেশেন্টকে, তাকে নলের মাধ্যম দিয়ে
ওটাকে জিআই ট্র্যাক্টটাকে বাদ দিয়ে, হ্যাঁ, রেসপিরেটরি ট্র্যাকের মাধ্যম দিয়ে তার স্টমাকে খাদ্য লিকুইড খাদ্য তার স্টমাকে পৌঁছে দেওয়া। ওটা ওটা রেসপিরেটরি ট্র্যাকের মাধ্যম দিয়ে, জিআই ট্র্যাক যেহেতু এফেক্টেড। ঠিক আছে? তো এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট ইফ অ্যাক্টিভ ব্লিডিং যদি থাকে অবশ্যই এন্ডোস্কোপি করিয়ে নিতে হবে। হ্যাঁ, আর প্রোটন পাম্প ইনহিবিটারস, এরা কিছু শ্বাসকষ্ট যদি এসে যায় পেশেন্টকে, তাকে ওই শ্বাসকষ্টটাকে কমানোর জন্য পাম্পের ব্যবস্থা রাখতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রিট আন্ডারলাইন কজ। আমাদের ক্ষেত্রে কিছু সিস্টেমেটিক ওয়েতে আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা দিতে হবে। তার আগে এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টকে কিন্তু একটু ডায়েটারি ম্যানেজমেন্টটাকেও দিতে হবে। পেশেন্ট যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে, কিছু খাওয়া দাওয়া ইত্যাদি এই সমস্ত তার সঙ্গে সঙ্গে দেওয়া, এগুলাকে করতে হবে। খুব হালকা, হ্যাঁ, নরম খাওয়ার, হ্যাঁ, ব্যবস্থা করতে হবে ডায়েটারি ম্যানেজমেন্টের মধ্যে। নাম্বার 2, অ্যাভয়েড স্পাইসি ফুড। কোনো পচা বাসি এগুলো তো চলবেই না। 3 নম্বর, অ্যাভয়েড অ্যালকোহল, স্মোকিং, নেশা জাতীয় খাবার, বিশেষ করে অ্যালকোহল এবং ধূমপান, এগুলোকে একবারে অ্যাভয়েড করতে বলে দিতে হবে। স্মল ফ্রিকুয়েন্ট মিলস, ছোট ছোট করে খাওয়ার, মানে ছোট ছোট করে খাওয়ার বলতে কি অল্প অল্প খাওয়ার বারে বারে, 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর, 2 থেকে 2.5 ঘন্টা অন্তর। ওটা খুব অল্প অল্প খাওয়ার, ঘন ঘন পেশেন্টকে করতে হবে। তারপরে হচ্ছে কি, হ্যাঁ, ডায়েটারির মধ্যে লাস্ট যেটা হচ্ছে অ্যাডিকুয়েট ডিহাইড্রেশন যাতে মেনটেন হয়, জলের অভাব যাতে না ঘটে, তার জন্য স্যালাইনের ব্যবস্থা দিতে হবে। না হলে ওরাল ডিহাইড্রেশন মেনটেন করতে হবে। আমাদের ওরাল ডিহাইড্রেশন আছে, আমি মেডিসিন পার্টটা যখন ট্রিটমেন্ট পার্টে যাবো তখন। প্রিভেনশন বলতে কি, যদি থেকে, হ্যাঁ, তো পেনকিলার বা অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক অথবা অ্যালকোহল, এই যে অ্যাসিডের, খুব কড়া ধরনের অ্যাসিডের ওষুধ, এগুলো দীর্ঘদিন ধরে খেয়ে আসছে, সেগুলোকে আস্তে আস্তে করে কমাতে হবে। এক ঝটকায় কমিয়ে দিব, আমি ওষুধ দিচ্ছি আপনি কালকে বন্ধ করে দিবেন, কাল থেকে আর খাবেন না, এইভাবে করা যাবে না। সে খাচ্ছিল একটা দীর্ঘদিন ধরে, তাকে দরকার হলে তার যে মেডিসিন চলছে সেই মেডিসিন, অ্যালোপ্যাথি মেডিসিনের সঙ্গে 2 দিন অন্তর, হ্যাঁ, 2 দিন অন্তর খেতে বলতে হবে, কি 1 দিন অন্তর কন্ডিশন বুঝে, হ্যাঁ, সেটা অ্যাডভাইস করে এরপরে আমাদের ওষুধ থাকবে। আর্লি ট্রিটমেন্ট অফ আলসারের ট্রিটমেন্টটা কিন্তু আর্লি দিতে হবে, তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে কি কন্ট্রোল লিভার ডিজিজ। লিভার ডিজিজটা যেহেতু সিরোসিসের দিকে যদি চলে যায়, তাহলে আসল জিআই ট্র্যাকের আসল পার্ট হচ্ছে লিভার। লিভারকে আগে কন্ট্রোলে আনার চেষ্টা করতে হবে। ঠিক আছে? অ্যাভয়েড অ্যালকোহল অ্যাবিউজ, এটা তো অবশ্যই বারে বারে বলা হচ্ছে। এটার জন্য, হ্যাঁ, অ্যালকোহল অ্যাবিউজের দিকে যাতে না যায়, হ্যাঁ, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবারে আমরা চলে আসবো মেডিসিনাল ট্রিটমেন্ট, ইলেকট্রোহোমিওপ্যাথি মেডিসিন ট্রিটমেন্ট। এখানে যে ট্রিটমেন্ট সেট আপ দেওয়া আছে, হ্যাঁ, একে বেস করে আমাদের মেডিসিন ট্রিটমেন্ট দেওয়া যাবে না। তবুও আমি বলবো, আমি যে সেট আপটা বলে দিচ্ছি, এই সেট আপটা তোমরা লিখে রাখো। ঠিক আছে? শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের মেডিসিন যেটা করছে, খাওয়ার আগে S1 প্লাস F1, S1 প্লাস F1, এই দুটো মেডিসিন
পজিটিভে দিবে, পজিটিভ, অথবা D5 সেকেন্ড ডাইলিউশন থেকে দিবে। ওরা কি করবে, 10 ফোঁটা করে ঘন ঘন 2 চামচ জলে খাওয়ার আগে 10 to 12 drops, TD or QD, AC খাওয়ার আগে। ঠিক আছে। নাম্বার 2, অনেক সময় আলসার ফর্ম করে যায়, সেখানে একটু S10 প্লাস একটু C15 দিবে পেনটাকে কমানোর জন্য। অবলিক দিয়ে C5 লিখে রাখো, অবলিক দিয়ে C5। অনেক সময় কি হয়, C15 লাগে না, পেন যদি থাকে C15 আমরা দিব, নাহলে পেন যদি না থাকে C5 দিব। C5ও পেন কমাবে। এবং বিশেষ করে ইনার পার্ট অফ দি স্টমাক অর ডিওডেনাম পার্টের মধ্যে বা ইসোফেগাস পার্টের মধ্যে যদি কোনো ক্ষত থাকে, সেই ক্ষতটাকে সারাতে C5 ভালো কাজ করে। তাহলে আমাদের মেডিসিন সেটআপের মধ্যে কি কি থাকছে, S10 প্লাস C5 or C15 প্লাস A1। ব্লাডটা ডগডগে লাল, জিআই ট্র্যাক্ট থেকে আসছে, তাহলে ডগডগে লালের ক্ষেত্রে আমাদের A1টা খুব ভালো কাজ করবে। ঠিক আছে। প্লাস F1, যদিও S10 এর মধ্যে আমাদের F1 আছে, তবুও যেহেতু ইমার্জেন্সি ক্ষেত্রে S5টাও F1টাও এখানে যোগ করবে। ঠিক আছে। প্লাস বি। তাহলে মেডিসিন আমাদের কি আছে, সেটাতে S10 প্লাস C15 or C5 প্লাস A1 প্লাস F1 প্লাস বি, এই কটা মেডিসিন একসঙ্গে দিবে মিনিমাম অথবা থার্ড ডাইলিউশন থেকে। কোনো কোনো ক্ষেত্রে দরকার হলে ফিফথ ডাইলিউশন পর্যন্ত যাওয়া যেতে পারে। ঠিক আছে। এর বেশি মানে। নাম্বার 2 গেল। নাম্বার 3, যদি একসঙ্গে আমাদের হেমাটোমেসিসের ক্ষেত্রে দেখবে রেসপিরেটরি ট্র্যাকের কোনো সমস্যা আছে কিনা। যেহেতু হেমাটোমেসিস, ব্লাডটা আসছে ডগডগে লাল, তাহলে রেসপিরেটরি ট্র্যাক থেকে নয়। এবং কফ কাশির হিস্ট্রি নেই, যদি থাকে তাহলে সেটা হেমাপটেসিস। যখন আমি হেমাপটেসিস পড়াবো সেখানে সেই সেটআপটা আমি ভুলে যাব। হেমাটোমেসিস যেহেতু পড়ানো হচ্ছে, এখানে কিন্তু রেসপিরেটরি ট্র্যাকের কোনো সিমটম থাকবে না। ঠিক আছে। এখানে মাঝে মধ্যে আপার জিআই ট্র্যাকের উপরে, বিশেষ করে উপর পেট, যেটা বলা হচ্ছে 24 নম্বর রিজিন, 24 নম্বর রিজিনের মধ্যে আমাদের থাকছে স্টমাক, ডিওডেনাম, লিভার, এটা স্প্লিন এবং স্মল ইন্টেস্টাইনের পার্ট গুলো, কিছুটা পার্ট শুরু হচ্ছে। এই জায়গায় কি করবে না, F2 প্লাস C5 প্লাস W, এই 3টা মেডিসিনকে কম্পোজ করে একটু 2 চামচ করে জলে মিশিয়ে একটু আপার অ্যাবডোমেনে কমপ্রেস করতে দিবে। ঠিক আছে। এই পর্যন্ত আমাদের মেডিসিন। ঠিক আছে। আর এতেই দেখবে আস্তে আস্তে করে অনেকটা ব্লাডটাও বন্ধ হবে। এবং যদি খুব নসিয়াটিক টেন্ডেন্সি থাকে, তাহলে একটু S11 দিবে। S11 থার্ড ডাইলিউশন। যেহেতু অন্যান্য আমাদের মেডিসিন গুলো থাকছে, S11টা শুধু থার্ড ডাইলিউশন একটু দিবে, একটু ঘন ঘন। তার সঙ্গে যেহেতু আমার এখানে সেকেন্ড সেটআপে বি দেওয়া আছে, এখানে আর বি দেওয়া তো শুধু S11টা SOS করে বলবে যে প্রয়োজনে যদি বমি, ভিক্ষা বা বমি ভাব, আমার প্রথম দুটো সেটআপ মেডিসিন চলতে চলতে যদি তাতেও তার বমি বা বমি ভাবটা থাকে, তাহলে S11টা দেওয়া থাকছে থার্ড ডাইলিউশন। আর D6 ওটা একটু মাঝে মধ্যে কন্টিনিউ করতে বলবে, 3 থেকে 4 বার সারাদিনে দিতে বলবে। ঠিক আছে।
এবারে আর কিছুই নেই, রেস্ট সাপোর্টিভ মেজার বলা হচ্ছে, রেস্ট দিব পেশেন্টকে। নাম্বার 2, ইজি ডাইজেস্টেবল ফুড, এটা তো বলাই হয়েছে। অ্যাভয়েড ইরিটেন্ট সাবস্টেন্সেস, উত্তেজক জাতীয় কোনো খাবার, মশলাপাতি ইত্যাদি থেকে আরম্ভ করে, হ্যাঁ, বা কোনো ফাস্ট ফুড ইত্যাদি কোনোভাবে করা যাবে না। ঠিক আছে, এই পর্যন্তই করলাম। তার মধ্যে যদি কোনো মেডিসিন ইয়ে থাকে বলতে পারো। এখানে কিছু হোমিওপ্যাথি মেডিসিন তুলে দেওয়া হয়েছে। যদি বার্নিং পেন থাকে, আর্সেনিক অ্যালবাম, রেস্টলেস অনেক সময় থাকে, তাহলে এখানে আমাদের যেহেতু আমাদের ইলেকট্রোহোমিওপ্যাথি ক্লাস, এটাকে আমরা ইয়ে করবো না। ঠিক আছে, হ্যাঁ, আর একটা জিনিস আমি বলে দিই, কমপ্লিকেশনটা অবশ্যই থাকবে। সিভিয়ার এনিমিয়া এসে যেতে পারে কমপ্লিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে কি ধরনের সমস্যা আসতে পারে। সিভিয়ার এনিমিয়া আসতে পারে, শক, পেশেন্ট অনেক সময় খুব শক পেতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক সময় কিছু কিছু অর্গান ফেলিওর হতে পারে। লাস্টে অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে, ডেথ যেতে পারে। ঠিক আছে, বলো, কেউ যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো এই পর্যন্ত। কমপ্লেক্সটা কি বলেন? C5W, এটা C5W, C5W F2 একটু দিবে। লিভার রিজিনটা এবং স্টমাক এবং ডিওডেনাম, অর্থাৎ 24 নম্বর রিজিন, অর্থাৎ আপার অ্যাবডোমেন, এইটার উপর। অনেক সময় দেখবে কম্প্রেস দেওয়া মানে এটা হ্যাপা, তা নয়। পেশেন্ট যাকে যে রোগের ক্ষেত্রে যে মেডিসিন দেওয়ার কথা তাকে দিতে হবে, রেস্ট তো দিতেই হবে, দিয়ে এই কম্প্রেসটা ঘন ঘন বাড়ির লোককে বলে দিতে হবে, আপনি এইটা করতে থাকবেন। মেডিসিন যেটা চলছে 4 বার 5 বার করে খাবে। হ্যাঁ, আর খাওয়া দাওয়া ইত্যাদি কোনো রিচ খাওয়া যাবে না। হ্যাঁ, স্পাইসি খাওয়া যাবে না। একবারে তেল মশলা জাতীয় খাওয়া যাবে না। আবার বেশি সবজি জাতীয় খাবার বেশিও দেওয়া যাবে না। ঠিক আছে, ডাইজেস্টেবল ফুড, তার সঙ্গে একটু পেঁপা সেদ্ধ, লাউ ডাঁটা সেদ্ধ, হ্যাঁ, বা আর দু একটা বিভিন্ন ধরনের সবজি থাকতে পারে, এগুলো দিয়ে তরকারি হালকা। যারা মাছ খায়, হ্যাঁ, একবারে জ্যান্ত মাছ খেতে পারে, কোনো মাংস ডিম চলবে না, মাছটা খেতে পারে। ঠিক আছে, গুরুপদ শোনা বুঝতে পারলে তো? হ্যালো, আমি গ্রুপে ওটা ইয়ে দিয়েছি, হ্যাঁ, লেখাটা, ওখান থেকে নিজেরা তাড়াতাড়ি কালেক্ট করে ইয়ে লিখে ফেলবে। ওটা ফোনে 2-1 দিনের মধ্যে লিখে ফেলবে, ওরা ফোনে থাকবে না, অনেক সময় ডিলেট হয়ে যায়।